সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা নাও। আশা করি যে যেখান থেকে বসে এই ক্লাসটি দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বামনী ডিগ্রি কলেজের ভার্চুয়াল ক্লাসরুমে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আর এই ক্লাসটি উপস্থাপনায় আছি আমি এএসএম কামাল উদ্দিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, বামনী ডিগ্রি কলেজ, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। আমরা আজকে আমাদের এই ক্লাসটি মূলত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আর আলোচনা করব ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রের অর্থাৎ ব্যবসা সংগঠন পত্রের চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসা থেকে। আমরা গত ক্লাসেও এই অধ্যায় থেকে আলোচনা করেছিলাম, তোমাদের মনে থাকবার কথা যারা এই ক্লাসটি করেছ। সেই ক্লাসে আমরা অংশীদারি ব্যবসা কাকে বলে বা এটা সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম এবং কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব একটি অংশীদারি ব্যবসা কিভাবে গঠন করা যায়। আমরা সেই গঠন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব আজকে। যে কোনো ব্যবসা গঠন করতে হলে কাউকে না কাউকে উদ্যোগ নিতে হয়, তেমনি অংশীদারি ব্যবসা গঠন করতে হলেও দুই বা ততোধিক ব্যক্তিকে উদ্যোগ নিয়ে একত্রে মিলিত হয়ে ব্যবসা গঠন প্রক্রিয়ার প্রথম কার্যটি সম্পাদন করতে হয়। আমাদের অংশীদারি ব্যবসায়ে গঠনের প্রথম পর্যায়টি হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির সম্মেলন, অর্থাৎ 2 জনের অধিক, তবে 20 জনের বেশি নয়। আবার যদি ব্যাংকিং ব্যবসা করতে চাই আমরা অংশীদারি ব্যবসায়ের মাধ্যমে, সেক্ষেত্রে 2 জনের অধিক কিন্তু 10 জনের বেশি নয়। এই ধরনের কতিপয় ব্যক্তি একত্রে মিলিত হয়ে এই ব্যবসাটি গঠনের জন্য উদ্যোগ গ্রহণ করতে হয়। এটি হচ্ছে অংশীদারি ব্যবসা গঠনের প্রাথমিক এই পর্যায়। দ্বিতীয়ত হচ্ছে চুক্তি সম্পাদন। আমরা আমাদের প্রথম আলোচনায় বলেছিলাম, যখন অংশীদারি ব্যবসা কাকে বলে সেটা বলার সময়, যে চুক্তিবদ্ধ সম্পর্ক থেকে মূলত অংশীদারি ব্যবসায়ের সৃষ্টি হয়। চুক্তি না হলে অংশীদারি ব্যবসা বলা যাবে না। সেক্ষেত্রে চুক্তিটা মৌখিকও হতে পারে, চুক্তিটা লিখিত হতে পারে। চুক্তি হচ্ছে মূলত অংশীদারদের মধ্যকার যে ব্যবসায়িক যে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে একটি আলোচনা করে একটি সিদ্ধান্ত উপনীত হয়ে থাকা। যেমন অংশীদাররা কিভাবে মূলধন সরবরাহ করবে, কত টাকা মূলধন সরবরাহ করবে, কে কত টাকা মূলধন সরবরাহ করবে, কেউ মূলধন সরবরাহ করা ছাড়া ব্যবসায়ের অংশীদার হতে পারবেন কিনা, তারপর অংশীদারি ব্যবসাটি কে পরিচালনা করবে, সবাই করবে নাকি সকলের পক্ষে একজন করবে, মুনাফা কিভাবে বন্টন হবে, কোনো অংশীদারকে বিদায় করতে হলে কিভাবে বিদায় করতে হবে, নতুন অংশীদার গ্রহণ করতে হলে কিভাবে গ্রহণ করতে হবে, ইত্যাদি অনেক বিষয় নিয়ে তাদের নিজেদের মধ্যে আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হয়ে, সেটা মৌখিকভাবে হতে পারে, সেটা লিখিতভাবে হতে পারে, তবে লিখিত হওয়া বাধ্যতামূলক নয়। তবে লিখিত না হলে এই মৌখিক চুক্তির যেহেতু কোনো কার্যকারিতা নাই, সেই ক্ষেত্রে লিখিত হওয়াটাই ভালো। এবং লিখিত হলেই শুধু চলবে না, এই চুক্তিটা লিখিত হয়ে নিবন্ধিত হওয়াও উচিত। যদিও অংশীদারি ব্যবসায়ীর কোনো আইনে এই চুক্তির লিখিত হওয়ার বিষয়ে বা নিবন্ধিত হওয়ার বিষয়ে কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। তৃতীয়ত হচ্ছে ট্রেড লাইসেন্স সংগ্রহ করা। ট্রেড লাইসেন্স সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। পৌরসভা হলে পৌরসভার মেয়রের কাছ থেকে, সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশনের মেয়রের কাছ থেকে, বা সিটি কর্পোরেশন অফিস থেকে, পৌরসভার অফিস থেকে এই ব্যবসায়ের এই জন্য ব্যবসা পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। ট্রেড লাইসেন্সটি হচ্ছে অ্যাকচুয়ালি একটি দেশে তোমার বৈধভাবে ব্যবসাটি পরিচালনা করার জন্য সরকারের একটি অনুমতিপত্র বলা যেতে পারে। সরকারের পক্ষে পৌরসভা বা সিটি কর্পোরেশন এই লাইসেন্সটি প্রদান করে থাকে। চতুর্থত হচ্ছে অন্যান্য সরকারি দপ্তরের অনুমতিপত্র।
অন্যান্য সরকারি দপ্তর, অর্থাৎ সংশ্লিষ্ট এই যে ব্যবসা, যে ব্যবসাটি অংশীদারি ব্যবসায় যে ধরনের ব্যবসা করতে চায়, ফর এক্সাম্পল যদি এই অংশীদারি ব্যবসাটি আমদানি এবং রপ্তানি ব্যবসা করতে চায়, তাহলে অবশ্যই আমদানি এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে তোমার আমদানি লাইসেন্স অথবা রপ্তানি লাইসেন্স কিন্তু সংগ্রহ করতে হবে। এই ব্যবসাটি যদি উৎপাদনমুখী ব্যবসা করতে চায়, তাহলে এই উৎপাদনমুখী ব্যবসায়ের জন্য, যেহেতু উৎপাদনমুখী একটা শিল্প, হ্যাঁ, উৎপাদনমুখী ব্যবসা হচ্ছে একটা শিল্প, সেই শিল্পের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে এটার অনুমতি নিতে হয়। তারপরে তোমার ভ্যাট অফিস থেকে অনুমতি নিতে হয়। তারপরে বিএসটিআইয়ের অনুমতি নিতে হয়। এই ধরনের, অর্থাৎ যেখানে যেখানে প্রযোজ্য সেইখান থেকে এই ব্যবসায়ীর অনুমতিপত্রগুলো সংগ্রহ করতে হবে বৈধভাবে ব্যবসাটি করার জন্য। এরপরে যেটা পঞ্চমত, সেটা হচ্ছে কার্যারম্ভ। এই কাজগুলো করলে, বিশেষ করে প্রথমে কয়েকজনের একত্রে মিলিত হয়ে ব্যবসায় উদ্যোগ গ্রহণ, এরপরে একটি চুক্তি সম্পাদন, তারপরে এই চুক্তিকে নিবন্ধন বা রেজিস্ট্রিকরণ, তারপরে ট্রেড লাইসেন্স সংগ্রহকরণ, সরকারি অনুমতি, অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের অনুমতিপত্র সংগ্রহ করার পর তারপর এই ব্যবসাটি যথানিয়মে শুরু করে দেওয়া যায়। এই হচ্ছে সিম্পল অংশীদারি ব্যবসায় কিভাবে গঠন করা যায় সেটার নিয়মাবলী বা পদ্ধতি। আশা করি তোমরা বড় হলে, আরও লেখাপড়া শিখে আরও একটু বড় হলে, তোমরা যখন ব্যবসা করার যোগ্যতা অর্জন করবে, তখন হয়তো যদি মনে করো অংশীদারি ব্যবসা করার ইচ্ছা পোষণ করো, তাহলে এইসব পদ্ধতি বা নিয়ম অবলম্বনের মাধ্যমে তোমরা কয়েকজন মিলে যে কোনো ধরনের বৈধ অংশীদারি ব্যবসা গঠন করতে পারবে। তো আশা করি এই সাধারণ যেই ধারণা এই অংশীদারি ব্যবসা গঠন সম্পর্কে, সেইটুকু তোমরা গ্রহণ করতে পেরেছো বা বুঝতে পেরেছো। এবার আমরা এই অংশীদারি ব্যবসায়ের আরেকটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। ছোট ছোট দুইটা টপিক। একটি গেল অংশীদারি ব্যবসায়ের গঠন প্রণালী, আর এই পর্যায়ে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ, অর্থাৎ অংশীদারি ব্যবসাটা কয় ধরনের বা কয় প্রকারের। এখানে আগে বলে রাখি, অনেক স্টুডেন্ট এই জায়গাটাতে ভুল করে, কনফিউজড হয়ে যায়। পরীক্ষা যখন জানতে চায়, হয়তো একটা জানতে চাইলো, কিন্তু সে হয়তো না বুঝে আরেকটা উত্তর দিয়ে দিল। এইটাতে বেশি কনফিউজড হয়, এই জন্যই আলোচনাটা আমি এখানে করছি। একটা হলো অংশীদারি ব্যবসায়ের ধরন, আর অন্যটি হচ্ছে অংশীদারের ধরন, অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের ধরন। একটা হচ্ছে ব্যবসায়ের ধরন, একটা হচ্ছে অংশীদারদের ধরন। তাহলে এটা বুঝতে হবে, অংশীদারের ধরন বললে অংশীদারি ব্যবসায়ের ধরন আলোচনা করলে হবে না বা উত্তর লিখলে হবে না। আবার অংশীদারি ব্যবসায়ের ধরন জানতে চাইলে অংশীদারের ধরন উত্তর লিখলে সেটাও কিন্তু হবে না। তাহলে দুটি সম্পূর্ণই সেপারেট বিষয়। সেই জন্যই বিষয়টি খুব কেয়ারফুলি বা মনোযোগ দিয়ে বুঝতে হবে যে কোনটি আসলে কী জিনিস। আমাদের আজকের আলোচনা কিন্তু অংশীদারি ব্যবসায়ের ধরন নিয়ে, অর্থাৎ অংশীদারি ব্যবসাটা কত প্রকার। তো অংশীদারি ব্যবসা সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসা, আর একটা হচ্ছে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। আমরা প্রথমে সাধারণ অংশীদারি ব্যবসাটা কী সেটা আলোচনা করি, এবং সাধারণ অংশীদারি ব্যবসার অন্তর্ভুক্ত আরও কতগুলো ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে সাধারণ অংশীদারি ব্যবসায় বলতে আমরা কী বুঝি? সাধারণ অংশীদারি ব্যবসায় হলো যে অংশীদারি ব্যবসায়ের সকল অংশীদারের দায় অসীম। এই অসীম দায়টা কি সেটা কিন্তু আমাদের পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছি। অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যের মধ্যে যে অংশীদারি ব্যবসায়ের দায় অসীম। ব্যবসায়ের দায় অসীম বলতে অংশীদারি ব্যবসাটি যদি কখনো বিলোপ সাধন হয়, সেক্ষেত্রে অংশীদারি ব্যবসায়ের সম্পদের তুলনায় দায় যদি বেশি হয়, অর্থাৎ আরও পরিষ্কার করে যদি বলি, একটি অংশীদারি ব্যবসায় বিলুপ্ত করার সময় হিসেব করে দেখা গেল
অংশীদারি ব্যবসায়ের সম্পদের পরিমাণ 50 লক্ষ টাকা, কিন্তু এর দায়ের পরিমাণ 60 লক্ষ টাকা। এর অংশীদার আছে 10 জন। এখন প্রথমে এই ব্যবসাটি বিক্রি করলে পাওয়া যাবে 50 লক্ষ টাকা। তাহলে প্রথম ব্যবসার টাকা দিয়ে 50 লক্ষ টাকা দায় মেটানো যাবে, কিন্তু আরও যে 10 লক্ষ টাকা দায় রয়ে গেল তা প্রত্যেক অংশীদারকে বহন করতে হবে। অর্থাৎ প্রত্যেক অংশীদারকে তার ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে হলেও ওই 10 লক্ষ টাকা দায় সবাইকে নিতে হবে। এটি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের অসীম দায়। তো আমাদের আলোচনা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসায়ের সাধারণ অংশীদারি ব্যবসাটা কি? যেই অংশীদারি ব্যবসায়ের সকল অংশীদারের দায় অসীম, সেই অংশীদারি ব্যবসাকে বলা হয় সাধারণত সাধারণ অংশীদারি ব্যবসা। আর এই সাধারণ অংশীদারি ব্যবসা আবার দুই ধরনের, একটা হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা, একটা হচ্ছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। ঐচ্ছিক অংশীদারি ব্যবসাটা কি? অর্থাৎ যেই ব্যবসাটা শুরু করার পর এই অংশীদাররা বিলোপ সাধনের সিদ্ধান্ত গ্রহণ না করলে এই ব্যবসাটি যদি চলতে থাকে, অর্থাৎ এই ব্যবসাটির বিলোপ সাধনটা মূলত নির্ভর করে অংশীদারদের ইচ্ছার উপর। তারা শুধুমাত্র ইচ্ছা পোষণ করলেই অংশীদারি ব্যবসাটি বিলোপ সাধনও করতে পারে, ইচ্ছা করলে এটা চালিয়ে যেতে পারে। এই ধরনের ব্যবসাকে বলা হয় ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। আরেকটা হচ্ছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। অর্থাৎ নির্দিষ্ট অংশীদারি ব্যবসাটা হলো যেই অংশীদারি ব্যবসা নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে বা নির্দিষ্ট কোনো সময়ের জন্য গঠিত হয়। নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে বা নির্দিষ্ট কোনো সময়ের জন্য গঠিত হয়, সেই ধরনের ব্যবসাকে বলা হয় নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। নির্দিষ্ট উদ্দেশ্য মানে কোনো একটি বিশেষ উদ্দেশ্য। উদাহরণস্বরূপ যদি বলি, কয়েকজন বন্ধু মিলে একটি অংশীদারি ব্যবসা গঠন করলো, শুধুমাত্র তারা একটি বহুতল ভবন নির্মাণ করে এখান থেকে অর্জিত মুনাফা নিজেদের মধ্যে ভাগ করে নেবে, এবং এই ভবনটা নির্মাণ শেষ হয়ে গেলে এই অংশীদারি ব্যবসাটিও বিলোপ সাধিত হবে। এটি হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্যে অংশীদারি ব্যবসা। আর নির্দিষ্ট সময় হচ্ছে কয়েকজন অংশীদার মিলে একটি ব্যবসা গঠন করলো, যে তারা 2 বছর, 3 বছর বা 5 বছর বা 10 বছর এই ধরনের নির্দিষ্ট সময়ের জন্য তারা ব্যবসাটি করবে, এবং নির্দিষ্ট সময় শেষে এই ব্যবসাটি তারা বিলুপ্ত ঘোষণা করবে, বিলুপ্ত করে ফেলবে। এই ধরনের ব্যবসাকে বলা হয় নির্দিষ্ট সময়ের জন্য অংশীদারি ব্যবসা। তাহলে আশা করি বুঝতে পেরেছ যে সাধারণ অংশীদারি ব্যবসা হচ্ছে যেই অংশীদারি ব্যবসায় সকল অংশীদারের দায় অসীম, তাকে বলা হয় সাধারণ অংশীদারি ব্যবসা। আর এই সাধারণ অংশীদারি ব্যবসা দুই ধরনের, একটা হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা, আর একটা হচ্ছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। ঐচ্ছিক অংশীদারি ব্যবসা হচ্ছে যেটার গঠন এবং বিলোপ সাধন অংশীদারদের ইচ্ছার উপর নির্ভর করে। আর নির্দিষ্ট অংশীদারি ব্যবসা হচ্ছে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা নির্দিষ্ট সময়ের জন্য গঠিত অংশীদারি ব্যবসা হলে সেটাকে বলা হয় নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। এরপর দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা বা সীমিত। এটা হচ্ছে যেই অংশীদারি ব্যবসায়ের এক বা একাধিক অংশীদারের দায় সীমিত করে দেওয়া হয়। অর্থাৎ ব্যবসার দায়ের জন্য, ব্যবসার অতিরিক্ত দায়ের জন্য অংশীদারের ব্যক্তিগত সম্পত্তি দায়বদ্ধ হয় না। অর্থাৎ একজন অংশীদার শুধুমাত্র যে পরিমাণ মূলধন বিনিয়োগ করে সেই পরিমাণ মূলধনই কিন্তু ব্যবসার অতিরিক্ত দায়ের জন্য তার ওই পরিমাণ মূলধন দায় থাকে, কিন্তু তার ব্যক্তিগত সম্পত্তি অতিরিক্ত দায়ের জন্য দায়বদ্ধ থাকে না। এই ধরনের অংশীদারি ব্যবসাকে বলা হয় সীমিত অংশীদারি ব্যবসা। আমরা উদাহরণ দিয়ে যদি বলি, একটি ব্যবসায়ী 10 জন অংশীদার আছে, তার মধ্যে এক্স নামক একজন অংশীদার ব্যবসায়ীর অতিরিক্ত দায় বহন করতে রাজি নয়, কিন্তু সেই ক্ষেত্রে
অপর 9 জন অংশীদার তাকে এইটুক ছাড় দিলেন যে ঠিক আছে, তোমাকে ব্যবসার কোনো অতিরিক্ত দায় বহন করতে হবে না মর্মে তারা সম্মতি দিয়ে সেই সত্যটাও চুক্তিতে অন্তর্ভুক্ত করলেন। তাহলে এক্ষেত্রে এক্স হচ্ছে একজন সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা, অর্থাৎ এই অংশীদারি ব্যবসার অতিরিক্ত দায়ের জন্য এক্স কখনো তার ব্যক্তিগত সম্পদ, এক্সের ব্যক্তিগত সম্পদ কখনো দায়বদ্ধ হবে না। এই ধরনের অংশীদারি ব্যবসাকে বলা হয় সীমিত অংশীদারি ব্যবসা। সেই ক্ষেত্রে কখনো কখনো এই ধরনের সীমিত অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদারি ব্যবসায়ের নামের শেষে লিমিটেড শব্দটি লেখা যেতে পারে বা লিখতে হয়। তো এই হলো মূলত অংশীদারি ব্যবসায়ের ধরন। তো আশা করি আমাদের আজকের এই স্বল্প পরিসরের আলোচনা থেকে তোমরা অংশীদারি ব্যবসা কীভাবে গঠন করতে হয় এবং অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ সম্পর্কে একটা সাধারণ ধারণা লাভ করতে পেরেছ। তো আমরা ক্লাসকে আজকে আর দীর্ঘায়িত করব না। আমাদের পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব অংশীদারের ধরন নিয়ে, অর্থাৎ অংশীদারি ব্যবসায়ে কত ধরনের অংশীদার থাকে সেটা নিয়ে আমরা আমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব এবং সেখানে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। আশা করি ক্লাসটি মিস করবে না। প্রত্যেকটি ক্লাস যদি তুমি একবার মনোযোগ দিয়ে দেখো বা শোনো, আর যদি সময় পেলে বাড়িতে একটু বইয়ে চোখ বোলাও, আমি মনে করি তোমার প্রত্যেকটি বিষয়ে একটা ক্লিয়ার একটা ধারণা লাভ করতে পারবে এবং স্বল্প পরিশ্রমে তুমি অনেক কিছু শিখতে পারবে এবং পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্নের উত্তর তুমি নিজের থেকে সৃজনশীল পদ্ধতিতে তুমি সঠিক উত্তরটি লিখে অধিক নাম্বার লাভ করতে পারবে। তো ঠিক আছে, আজ আর নয়। তোমরা নিশ্চয়ই জানো যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমাদের দেশে 2020 সালের মার্চ মাস থেকে 17 মার্চ থেকে আজকে হচ্ছে এপ্রিল মাসের 17 তারিখ, 2021 সালের এপ্রিল মাসের আজকে 17 তারিখ, চতুর্থ রমজান। তোমরা জানো 2020 সালের 17 মার্চ থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে করোনার প্রাদুর্ভাবের কারণে। হ্যাঁ, এখন কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ চলছে। প্রতিদিন আমাদের অনেক মানুষকে আমরা হারাচ্ছি, অনেক মানুষ আক্রান্ত হচ্ছে এবং এটা খুব দ্রুত বিস্তার লাভ করছে। এই ভাইরাসকে মোকাবেলা করতে হলে আমাদের অবশ্যই সচেতন হতে হবে, সর্বোচ্চ সচেতনতা আমাদেরকে অবলম্বন করতে হবে। আমাদেরকে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমাদেরকে বাইরে যেতে হলে মাস্ক পরতে হবে, অকারণে বাইরে যাওয়া বন্ধ রাখতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে, বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে এবং জনসমাগম এড়িয়ে চলতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। এইগুলো আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা নিজে যেমন প্র্যাকটিস করতে হবে এবং অন্যদেরকেও কিন্তু মোটিভেট করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। অনেকে হয়তো মনে কষ্ট নিতে পারেন এই ধরনের কথা বললে। আমি খেয়াল করেছি, আমিও মাঝে মধ্যে যখন শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য বলি, তখন কিছু মানুষ একটু এটাকে সহজ সরলভাবে দেখেন না, কিন্তু না দেখলেও আমাদের বলতে হবে, কারণ এটাই হচ্ছে আসলে এই ভাইরাসকে মোকাবেলা করার, নির্মূল করার কিন্তু একমাত্র তোমার পদ্ধতি, যে আমাদেরকে স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলতে হবে। তো ঠিক আছে, আজকে আর কথা বাড়াবো না, দেখা হবে আগামী ক্লাসে আমাদের আর একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকো, সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।